ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ভূগোল বিষয়ের এমসিকিউ সিরিজের ৯ নম্বর ক্লাস। আজ আমরা এই ক্লাসে প্রাকৃতিক ভূগোলের চতুর্থ ইউনিট অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু এই ইউনিটটা থেকে 15টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজ এই চতুর্থ ইউনিট বা আবহাওয়া ও জলবায়ু চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস। আজ আমরা এই ক্লাসে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এই টপিকটা আলোচনা করব। ক্লাসগুলি এমনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে করার চেষ্টা করছি যাতে তোমরা 100% কমন পাও। তোমরা জানো এখন আমি একটি করে চ্যাপ্টার বা ইউনিট শেষ করছি এবং মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করছি। অর্থাৎ সম্পূর্ণ নতুন সিলেবাসে সেমিস্টার পদ্ধতিতে অতি অল্প সময়ের মধ্যে কম পড়াশোনা করে কিভাবে এক্সামে তোমরা 100% সফল হতে পারো তার দিকে লক্ষ্য রেখে আমি ক্লাসগুলি করার চেষ্টা করছি। আশা করি ক্লাসগুলি তোমাদের খুব উপকারে আসবে। যে ভাই বোনেরা একবার আমার এই ক্লাসগুলির সিস্টেমকে বুঝে নিতে পারবে সে অবশ্যই সফল হবে। আর যারা আজ এই ক্লাসে প্রথম তাদেরকে বিশেষভাবে জানাই তোমরা এই রকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমার মনোবল বাড়াবার জন্য একটি করে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর কথা বাড়াবো না, আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? অপশান এ 2 ভাগে, অপশান বি 4 ভাগে, অপশান সি 6 ভাগে আর অপশান ডি 8 ভাগে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি 6 ভাগে। আর সেই 6টি ভাগ হলো ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 2, উপাদানের বন্টন বা রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? অপশান এ 2 ভাগে, অপশান বি 4 ভাগে, অপশান সি 6 ভাগে আর অপশান ডি 8 ভাগে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ 2 ভাগে। আর সেই দুটো ভাগ দেখে নাও, সমমণ্ডল বা হোমোস্ফিয়ার এবং বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, বায়ুমণ্ডলের সর্বনিম্ন বা প্রথম স্তরটি হলো অপশান এ ট্রোপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার আর অপশান ডি থার্মোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ ট্রোপোস্ফিয়ার। আর এই ট্রোপোস্ফিয়ারই হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন এবং আমরা এটাকে প্রথম স্তরও বলতে পারি। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো অপশান এ ট্রোপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার আর অপশান ডি থার্মোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার স্তরটা হলো বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, বায়ুমণ্ডলের কোন স্তরে মাদার অফ পালস ক্লাউড সৃষ্টি হয়? অপশান এ ট্রোপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার আর অপশান ডি থার্মোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই মাদার অফ পালস ক্লাউড এই মেঘটার অপর নামগুলি হলো মৌক্তিক মেঘ বা শুক্তি মেঘ বা ন্যাক্রিয়াস মেঘ। তোমরা তাহলে মনে রাখবে যে এই মাদার অফ পালস ক্লাউডের আরও 3টে নাম রয়েছে, মৌক্তিক মেঘ, শুক্তি মেঘ এবং ন্যাক্রিয়াস ক্লাউড। শীতকালে আন্টার্কটিকার উচ্চ আকাশে জলীয় বাষ্পের প্রবেশ ঘটে বর্ণময় এই মেঘ সৃষ্টি হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, বায়ুমণ্ডলের কোন স্তরে নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়? অপশান এ ট্রোপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার আর অপশান ডি থার্মোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি মেসোস্ফিয়ার। আর এই নৈশদ্যুতি মেঘের অপর নাম হলো নকটিলুসেন ক্লাউড। অর্থাৎ নৈশদ্যুতি মেঘ এবং নকটিলুসেন ক্লাউড একই মেঘ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে জেট বিমানগুলি যাতায়াত করে? অপশান এ ট্রোপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার আর অপশান ডি থার্মোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে জলীয় বাষ্প না থাকায়
ঝড় ঝঞ্ঝা, মেঘ, বৃষ্টিপাত, কুয়াশা, বজ্রপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে না। তাই এই স্তরটিকে শান্ত মণ্ডল বলে এবং এই স্তরের এই শান্ত অবস্থার জন্য জেট বিমানগুলি সহজেই নিরাপদে চলাচল করে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিণ্ডগুলি পুড়ে ছাই হয়ে যায়? অপশান এ ট্রোপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার আর অপশান ডি থার্মোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ার স্তরের তাপমাত্রা সব থেকে কম, তা প্রায় -90°C হয়। তাই এত কম তাপমাত্রায় উল্কাপিণ্ডগুলি পুড়ে ছাই হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, ট্রোপোস্ফিয়ারের সর্বোচ্চ সীমাকে কি বলা হয়? অপশান এ ট্রপোপজ, অপশান বি স্ট্র্যাটোপজ, অপশান সি মেসোপজ আর অপশান ডি কোনোটাই নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ ট্রপোপজ। তোমরা মনে রাখবে অপশান বিতে দেখো দেওয়া হয়েছে স্ট্র্যাটোপজ, এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা। আর অপশান সিতে দেখো মেসোপজ, এটা হচ্ছে কি মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমা। প্রশ্নটা আবার ঘুরিয়ে করতে পারে যে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে কি বলা হয়? অ্যান্সার হবে ট্রপোপজ। ঠিক সেই রকম স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সীমারেখাকে কি বলা হবে? স্ট্র্যাটোপজ। তোমরা কিন্তু এখানে একটু বুঝে নেবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10, জেট বায়ু বা জেট স্টিম প্রবাহিত হয় যে স্তরের মধ্য দিয়ে? অপশান এ ট্রপোপজ, অপশান বি স্ট্র্যাটোপজ, অপশান সি মেসোপজ আর অপশান ডি টার্বোপজ। তোমরা মনে রাখবে জেট বায়ু বা জেট স্টিম এটা একটা উচ্চ গতিশীল সম্পন্ন উচ্চ আকাশের বায়ু, যেটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সর্পিল পথে অর্থাৎ সাপের মতো এঁকে বেঁকে প্রবাহিত হয়। আর এই বায়ুটা প্রবাহিত হয় আমাদের অপশান এ ট্রোপোপজ। এই ট্রোপোপজের মধ্য দিয়েই জেট বায়ু বা জেট স্টিম প্রবাহিত হয়। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশান এ ট্রোপোপজ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 11, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সর্বাধিক সব থেকে বেশি? অপশান এ ট্রোপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার আর অপশান ডি থার্মোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারের ঘনত্ব সব থেকে বেশি হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 12, ট্রোপোপজ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? অপশান এ ভিক্টর অ্যাপেলটন, অপশান বি টেসারেন্স দ্য বোস্ট, অপশান সি নেপিয়ার শ আর অপশান ডি হেনরি বুসন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি নেপিয়ার শ। এই নেপিয়ার শ হলেন ট্রোপোপোজের জনক। অর্থাৎ যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয় যে ট্রোপোপোজ কে আবিষ্কার করেন, সেটাও কিন্তু উত্তর হবে নেপিয়ার শ। তোমরা এখান থেকে মনে রাখবে আমাদের বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, এই স্তরটা জনক হলেন বা এই স্তরটা সর্বপ্রথম ব্যবহার করেন বা বলেন টেসারেন দ্য বোস্ট। এমনকি স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরটার জনক হলেন টেসারেন দ্য বোস্ট। আর মেসোস্ফিয়ার এই স্তরটা জনক হলেন আলবার্ট আইনস্টাইন। তোমাদের বলে রাখি যে এক্সট্রা কথাগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে লিখে নেবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 13, ভূপৃষ্ঠ থেকে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের উষ্ণতা কী হারে হ্রাস পায়? অপশান এ 3.5°C, অপশান বি 6.4°C, অপশান সি 4.6°C আর অপশান ডি 5.3°C। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি 6.4°C। তোমরা এখান থেকে মনে রাখবে যদি বলতো যে প্রতি 1000 ফুট উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কি হারে হ্রাস পায়, তখন কিন্তু উত্তর হতো 3.6°F। তাহলে সেন্টিগ্রেড স্কেলে হলে 6.4°C এবং যদি প্রতি 1000 ফুটে বলতো ফারেনহাইট স্কেলে তখন হতো 3.6°F। এখান থেকে তোমরা আরও মনে রাখবে প্রতি 155 মিটার উচ্চতা বৃদ্ধিতে 1°C হারে উষ্ণতা হ্রাস পায়। আর এই প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে যে 6.4°C হারে উষ্ণতা হ্রাস পায়, এই উষ্ণতা হ্রাসের হারকে স্বাভাবিক উষ্ণতা হ্রাস হার বা নর্মাল ল্যাপস রেট বলে। আর এই নর্মাল ল্যাপস রেট
ট্রোপোস্ফিয়ার স্তরেই কিন্তু লক্ষ্য করা যায়। এই যতগুলো কথা বললাম প্রত্যেকটা কথার মধ্যেই কিন্তু প্রশ্ন লুকিয়ে রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 14, সর্বাধিক পরিমাণে অ্যারোসোল দেখা যায় বায়ুমণ্ডলের যে স্তরটিতে? অপশান এ ট্রোপোস্ফিয়ার, অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার আর অপশান ডি থার্মোস্ফিয়ার। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ ট্রোপোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মোট ভরের শতকরা কত ভাগ দখল করে আছে? অপশান এ 50%, অপশান বি 75%, অপশান সি 100% আর অপশান ডি 20%। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি 75%। অর্থাৎ বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় উপাদানগুলোর 75%ই ট্রোপোস্ফিয়ার দখল করে আছে। এই কারণে এই ট্রোপোস্ফিয়ার স্তরের বায়ুর চাপ সব থেকে বেশি হয়। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে।